প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসে। সাথে আছি আমি সুশান্ত শর্মা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষা। এবং আমরা এই প্রোগ্রামিং ভাষা শেষে যা জানতে পারবো তা হচ্ছে প্রোগ্রাম কি এবং প্রোগ্রামের ভাষা বলতে আমরা কি বুঝি, প্রোগ্রামের ভাষার স্তরগুলো কি, প্রোগ্রামের ভাষাগুলোর সুবিধা এবং অসুবিধা আলোচনা করতে পারবো। এখন দেখি আমরা একটা ছবি দেখা গেল, বাম পাশে দেওয়া আছে হিউম্যানস অর্থাৎ মানুষ এবং ডান দিকে হচ্ছে কম্পিউটার অর্থাৎ এখানে কিছু বাইনারি শব্দ লেখা আছে 0100 এইসব টাইপের। তাহলে মানুষ কিভাবে কম্পিউটারের সাথে কথা বলতে বা যোগাযোগ করতে পারে, এটি হচ্ছে মূলত কম্পিউটার প্রোগ্রামিং ভাষার মাধ্যমে। তাহলে প্রোগ্রাম কি? মূলত কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। তাহলে প্রোগ্রামিং কি? প্রোগ্রাম রচনার পদ্ধতি বা কৌশলকে প্রোগ্রাম পদ্ধতি বা প্রোগ্রামিং বলা হয়ে থাকে। অন্য কথায়, কোনো সমস্যা অল্প সময়ে এবং সহজে সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে নির্দেশাবলী সাজানোর কৌশলকে প্রোগ্রামিং বলা হয়। তাহলে প্রোগ্রামার কে বা কারা? সাধারণভাবে বলা যায় যে যে বা যিনি কম্পিউটারের জন্য সফটওয়্যার তৈরি করেন, সমস্যা সৃষ্টি ও সমাধান করে, ওয়েব ডেভেলপ করে, কোড লিখে এবং কোডগুলোকে বিশ্লেষণ করে, সেই হচ্ছে প্রোগ্রামার। তাহলে এখন আসি আমরা প্রোগ্রামিং ভাষা বলতে আমরা কি বুঝি বা প্রোগ্রামিং ভাষা কি। কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান তথা প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, চিহ্ন প্রভৃতির সমন্বয়ে গঠিত রীতিনীতিকেই প্রোগ্রাম ভাষা বলা হয়। অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করতে চাইলে কম্পিউটারকে নির্দিষ্ট ও যৌক্তিক কিছু দিক নির্দেশনা দিতে হয়। এই দিক নির্দেশনাগুলোকেই মূলত প্রোগ্রাম বলা হয় এবং এই প্রোগ্রামগুলো যেই ভাষার মাধ্যমে সমস্যা সমাধান করে থাকে সেটিই হচ্ছে মূলত আমাদের প্রোগ্রামিং ভাষা। এখন আসি প্রোগ্রামের বিভিন্ন স্তর নিয়ে। প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রামিং ভাষাসমূহকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়। যেমন প্রথমটি হচ্ছে নিম্ন স্তরের ভাষা অর্থাৎ লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটিকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও বলে থাকি। তারপর হচ্ছে মধ্যম স্তরের ভাষা, যেটিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, যেমন সি, ফোর্থ, ডি বেস, ওয়ার্ড স্টার ইত্যাদি। 3 নাম্বার হচ্ছে উচ্চ স্তরের ভাষা, যেটিকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, যেমন ফরট্রান, বেসিক, পাস্কেল, কোবল, সি, সি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক, জাভা, পাইথন ইত্যাদি। 4 নম্বর হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা, যেটিকে আমরা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা 4GL অর্থাৎ ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজও বলে থাকি, যেমন এসকিউএল, ওরাকল ইত্যাদি। 5ম নম্বরে রয়েছে স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, যেটিকে হিউম্যান ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ মূলত 1945 থেকে শুরু করে এই পর্যন্ত যত প্রোগ্রামিং ভাষা আবিষ্কৃত হয়েছে তাদেরকে বৈশিষ্ট্য অনুযায়ী 5টি প্রজন্মে ভাগ করা হয়েছে। প্রথম প্রজন্ম হচ্ছে ফার্স্ট জেনারেশন, যেটি শুরু হয় 1945 থেকে 1949-এর মধ্যে। সেটি হচ্ছে যান্ত্রিক ভাষা অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ।
দ্বিতীয় প্রজন্ম হচ্ছে 1950 থেকে 1959, যেটিকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ভাষা বলা হয়ে থাকে। তৃতীয় প্রজন্ম হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটি 1960 থেকে 1969 পর্যন্ত সময়ের মধ্যে হয়ে থাকে। সেটিকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চস্তরের ভাষাও বলে থাকি। চতুর্থ প্রজন্ম হচ্ছে ফোর্থ জেনারেশন, যেটি হচ্ছে 1970 থেকে 1979 পর্যন্ত, যেটিকে আমরা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা অতি উচ্চস্তরের ভাষা বলে থাকি। পঞ্চম প্রজন্ম হচ্ছে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটি 1980 থেকে বর্তমান অবধি আছে। সেটি হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা স্বাভাবিক ভাষা। এখন দেখি বিভিন্ন প্রোগ্রামিং ভাষার মধ্যে তুলনা, অর্থাৎ আমরা প্রথমে যে একটি লেখা দেখতে পাচ্ছি ক্লাস ট্রায়াঙ্গেল, যেমন এই লেখাটি ফ্লোট সারফেস রিটার্ন বি ইন্টু এইচ ডিভাইড বাই 2, এটি হচ্ছে মূলত উচ্চ স্তরের ভাষা। এবং লোড R1, বি, লোড R2, এইচ, এই যে মাল্টিপ্লিকেশন ডিভাইডেড এগুলো দেওয়া আছে, এটি হচ্ছে মূলত অ্যাসেম্বলি ভাষা। এবং 001001 এই যে কোডগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে মূলত মেশিন ভাষা। অর্থাৎ আমরা মূলত এখানে যে আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং যে কম্পাইলারের মাধ্যমে অ্যাসেম্বলারের মাধ্যমে আমরা কিভাবে প্রত্যেকটা ভাষার মধ্যে কার্য সম্পাদন করতে পারি সেটি একটি ছকের মধ্যে দেখানো হলো। এখন আসি মেশিন ভাষা। মেশিন ভাষা বলতে আমরা কি বুঝি? মূলত কম্পিউটারের নিজস্ব যে ভাষা সেটি হচ্ছে মেশিন ভাষা। এটি কম্পিউটারের মৌলিক ভাষা এবং আদি ভাষা। এই ভাষা শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করা হয় বলে এই ভাষায় দেওয়া কোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এর সাহায্যে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়। মেশিন ভাষায় যেসব নির্দেশ দেওয়া হয় তাদেরকে 4 ভাগে ভাগ করা যায়। যেমন গাণিতিক, প্রথমটি হচ্ছে গাণিতিক, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো। 2 নম্বর হচ্ছে নিয়ন্ত্রণ, যেমন লোড স্টোর জাম্প। এবং 3 নম্বর হচ্ছে ইনপুট আউটপুট, অর্থাৎ পড়ো লিখো। 4 নম্বর হচ্ছে প্রত্যক্ষ ব্যবহার, অর্থাৎ আরম্ভ করো থামো বা শেষ করো। এগুলো মূলত মেশিন ভাষার মাধ্যমে নির্দেশ দেওয়া হয়। মেশিন ভাষার সুবিধাগুলো কি কি? মেশিন ভাষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়। মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহের জন্য কোনো প্রকার অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, ফলে দ্রুত কাজ করে। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামে অতি অল্প মেমোরির প্রয়োজন হয়। কম্পিউটারের ভেতরের গঠন ভালোভাবে বুঝতে হলে এই ভাষা অবশ্যই জানতে হয়। মেশিন ভাষার অসুবিধাগুলো কি কি? অসুবিধাগুলো হচ্ছে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম সাধারণত বোঝা যায় না। শুধু 0 ও 1 ব্যবহার করা হয় বলে প্রোগ্রাম লেখা কষ্টসাধ্য। এই ভাষায় প্রোগ্রাম লিখতে প্রচুর সময় লাগে এবং ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ভুল হলে তা বের করা এবং ভুল ত্রুটি দূর করা কঠিন। এই ভাষায় সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এক ধরনের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। মেশিন ভাষাকে নিম্ন স্তরের ভাষাও বলা হয়। 2 নম্বর হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষাও বলা হয়ে থাকে। এর প্রচলন শুরু হয় 1950 সাল থেকে। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে এই ভাষা ব্যাপকভাবে প্রচলিত ছিল। অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে নির্দেশ ও ডাটার অ্যাড্রেস বাইনারি বা হেক্সা সংখ্যার সাহায্যে না দিয়ে সংকেতের সাহায্যে দেওয়া হয়। এই সংকেতকে বলে সাংকেতিক কোড বা সিম্বলিক কোড বা নেমনিক কোডও বলা হয়ে থাকে। এটি অনেকটি সহজবোধ্য। যেমন যোগ অর্থাৎ অ্যাডিশন করাকে লিখা হয় অ্যাড, বিয়োগ মানে সাবট্রাকশন করাকে লেখা হয় সাব, SUB, গুণ বা মাল্টিপ্লাইকে লিখা হয় MUL, ভাগ বা ডিভিশনকে লিখা হয় DIV ইত্যাদি। অ্যাসেম্বলি ভাষায় প্রতিটি নির্দেশের 4টি অংশ থাকে: লেভেল, আপকোড,
অপারেন্ড, কমেন্ট। অ্যাসেম্বলি ভাষার সুবিধা। অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনা করা যান্ত্রিক ভাষার তুলনায় অনেক সহজ। প্রোগ্রাম রচনা করতে কম সময় লাগে, ভুল ত্রুটি বের করা কষ্টসাধ্য ব্যাপার, অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়, প্রোগ্রাম পরিবর্তন করা সহজ। অ্যাসেম্বলি ভাষার অসুবিধা। প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামারকে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হয়। ভিন্ন ভিন্ন মেশিনে ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করতে হয়। এটি যন্ত্রনির্ভর ভাষা। এখন আসি উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ভাষার সাথে মানুষের ভাষার যেমন ইংরেজি এর মিল আছে। এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব। অর্থাৎ এই প্রোগ্রাম ভাষা কম্পিউটার সংগঠনের নিয়ন্ত্রণের ঊর্ধ্বে। এই জন্য এইসব ভাষাকে উচ্চস্তর ভাষা বলা হয়। এটি মানুষের জন্য বুঝতে পারা খুব সহজ, কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না বলে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে একে মেশিন ভাষায় রূপান্তরিত করে নিতে হয়। উচ্চস্তর ভাষার কিছু প্রকারভেদ আছে, যেমন সাধারণ কাজের ভাষা বা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। যেসব ভাষা সব ধরনের কাজের উপযোগী করে তৈরি করা হয় তা সাধারণ কাজের ভাষা নামে পরিচিত, যেমন বেসিক, পাস্কেল, সি ইত্যাদি। বিশেষ কাজের ভাষা অর্থাৎ স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ। আর যেসব ভাষা বিশেষ বিশেষ কাজের উপযোগী করে তৈরি করা হয় তা বিশেষ কাজের ভাষা নামে পরিচিত, যেমন কোবল, অ্যালগল, ফরট্রান ইত্যাদি। উচ্চস্তরের ভাষার সুবিধা। উচ্চস্তরের ভাষায় প্রোগ্রাম লেখা অনেক সহজ ও লিখতে সময় কম লাগে। এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং প্রোগ্রামের ত্রুটি বের করে তা সংশোধন করা সহজ। এই ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের ভেতরের সংগঠন সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন নেই। এক মডেলের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য মডেলের কম্পিউটারে চলে। উচ্চস্তরের ভাষার অসুবিধা। উচ্চস্তরের ভাষার অসুবিধা হচ্ছে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায় না। প্রোগ্রামকে অনুবাদ করে কম্পিউটারকে বুঝিয়ে দিতে হয় এবং এতে বেশি মেমোরির প্রয়োজন হয়। উচ্চস্তরের ভাষার ব্যবহার। বড় প্রোগ্রাম তৈরির কাজে এটি ব্যবহৃত হয়। বৃহৎ ডাটা প্রসেসিং, এরপর যেসব ক্ষেত্রে প্রচুর মেমোরির প্রয়োজন হয়, জটিল গাণিতিক হিসাব নিকাশের সফটওয়্যারের জন্য, অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যারের জন্য, বিভিন্ন ধরনের অটোমেটিক প্রসেস কন্ট্রোলের জন্য উচ্চস্তরের ভাষা ব্যবহৃত হয়। এর মধ্যে কয়েকটি আমরা উচ্চস্তরের ভাষা দেখি, যেমন কোবল। এটি ইউজ করা হয় বিজনেস অ্যাপ্লিকেশনের জন্য, ফরট্রান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্টিফিক অ্যাপ্লিকেশনের জন্য, পাস্কেল জেনারেল ইউজ অ্যান্ড অ্যাজ এ টেকনিক্যাল টেকনিক টিচিং টুল। তারপর হচ্ছে সি অ্যান্ড সি প্লাস প্লাস, সেটি হচ্ছে জেনারেল পারপাস। কারেন্টলি মোস্ট পপুলার, যেটি এখন বর্তমানে ব্যবহৃত হচ্ছে বা আমাদের টপিক হচ্ছে পরবর্তীতে সি, সেটি এখন খুবই জনপ্রিয়। তারপর হচ্ছে প্রোগল, যেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে কাজ করে থাকে। জাভা জেনারেল অল পারপাস প্রোগ্রামিং, .NET জেনারেল অর ওয়েব অ্যাপ্লিকেশনসের ভাষা এগুলো। চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। 4GL এর পূর্ণরূপ ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্মের ভাষাকে অতি উচ্চস্তরের ভাষা বলা হয়। চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ভাষাগুলো উচ্চ স্তরের বা মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষার চেয়ে মানুষের ভাষার অধিক কাছাকাছি। চতুর্থ প্রজন্মের ভাষা হলো ডাটাবেজ সংক্রান্ত ভাষা, অর্থাৎ এই প্রজন্মের ভাষার সাহায্যে ডাটাবেজ তৈরি, আপডেট, ডিলেট সহ ডাটাবেজ সম্পর্কিত সকল কাজ সম্পাদন করা যায়। এই প্রজন্মের ভাষাকে নন প্রসিডিউরাল বা ফাংশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ এই প্রজন্মের ভাষার ব্যবহারের ক্ষেত্রে যে তথ্যাবলীর দরকার কেবল তা বলে দিলেই হয়,
কিভাবে কোয়েরি করা যাবে তা বলার দরকার হয় না। এই প্রজন্মের ভাষার উদাহরণ হলো এসকিউএল, ওরাকল ইত্যাদি। পঞ্চম প্রজন্মের ভাষা, ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। পঞ্চম প্রজন্মের ভাষাকে স্বাভাবিক ভাষাও বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যন্ত্র তৈরিতে বা গবেষণায় এই প্রজন্মের ভাষা এখন বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। পঞ্চম প্রজন্মের ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য ইন্টেলিজেন্ট কম্পাইলার ব্যবহৃত হয়। এই প্রজন্মের ভাষা ব্যবহার করে মানুষ যন্ত্রকে মৌখিক নির্দেশ দিতে পারে। পঞ্চম প্রজন্মের ভাষার উদাহরণ হচ্ছে প্রোলগ, প্রোগ্রামিং লজিক যেটাকে বলা হয়, এলআইএসপি, মার্কারি ইত্যাদি। এখন আসি, আমরা কিছু প্রশ্ন নিয়ে রাখি, এগুলো আমরা বলে ফেলতে পারবো যে প্রোগ্রাম কি, প্রোগ্রামের ভাষা কি, মেশিন ভাষা একটা সুবিধা, উচ্চস্তর ভাষার একটি অসুবিধা। এগুলো আমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করে ফেলবো এবং বাসায় যদি পারি আমরা যে একটি ছকের মাধ্যমে বিভিন্ন ভাষার সুবিধা এবং অসুবিধাগুলো লিখে ফেলবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।